আচ্ছা, তো এটা দেখো, at a certain shop customers arrive independently and randomly at a constant average rate of 23.4 per hour. এই দেখো বলছে না, ইন্ডিপেন্ডেন্টলি র্যান্ডমলি, আবার একটা রেট বলছে, যে এত রেট, তাই না? রেট, ইন্ডিপেন্ডেন্টলি, র্যান্ডমলি, এই সমস্ত গুলো আসলেই তোমাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তো এখন বলছে যে 1 মিনিট পিরিয়ডে অ্যাটলিস্ট দুইজন কাস্টমার অ্যারাইভ করবে। তো আমরা জানি যে পয়জন ডিস্ট্রিবিউশন হচ্ছে মিনটা হচ্ছে প্রপোর্শনালি কিন্তু ভ্যারি করে। তাহলে ওই যে 23.4 যেটা বলা আছে, ঠিক আছে, এটা হচ্ছে 1 ঘন্টায়, মানে 60 মিনিটে, 60 মিনিটে এইটা। তাহলে 1 মিনিটে কত হবে, যেহেতু বলছে 1 মিনিটে, তাহলে 1 মিনিটে কত হবে? 1 মিনিটে হবে তাই 23.4/60। তাহলে এইটা হচ্ছে 1 ঘন্টার মিন, তাহলে এইটা হচ্ছে 1 মিনিটের মিন। এবার তুমি প্রবাবিলিটি দ্যাট, কাজ করো, অ্যাটলিস্ট দুইজন, তো তার মানে দুজন বা তার বেশি হতে পারে। তাহলে জিরো বের করো আর ওয়ান বের করো পয়জনের ফর্মুলা ইউজ করে, তারপর তুমি ওয়ান থেকে মাইনাস করে দাও, ব্যাস হয়ে গেল। পরের কোশ্চেন আমি যদি আসি, a random variable x denotes the number of customers who arrive in a randomly chosen 1 hour period আছে, ঠিক আছে, state a suitable approximating distribution। আচ্ছা, তো যখনই এরকম আহ, যেহেতু এটা পয়জনে আছে অলরেডি, তাহলে পয়জনের পরেও তুমি যদি অ্যাপ্রক্সিমেট করো, তাহলে সেটা অবশ্যই নর্মাল ডিস্ট্রিবিউশনে আসবে। আর নর্মাল ডিস্ট্রিবিউশন আসার জন্য ফর্মুলা, মানে কন্ডিশনটা কি, সেটা হচ্ছে মিন, যেটা মিনটা অবশ্যই 15 থেকে বড় হওয়া লাগবে। 1 ঘন্টার মিন যেটা, ওরা তো এখানে বলছে 1 ঘন্টার মধ্যে, 1 আওয়ার পিরিয়ড বলছে না, 1 ঘন্টার মধ্যে। তাহলে 1 ঘন্টার যে মিনটা, সেটা কি, এই যে 15 থেকে বড় না, 15 থেকে বড়, তার মানে এটা, এখানে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবো। এবার তুমি B2 এর জন্য নর্মাল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা ইউজ করে ফেলো, ওই যে জেড ভ্যালুতে কনভার্ট করে, তারপরে দেখো যে কোন এরিয়া কি করতে হবে না করতে হবে ওগুলা। এই এই হচ্ছে কোশ্চেন নাম্বার 1। আর এটার সিমিলার টাইপ কোশ্চেনেও আমরা আসবো। মানে, তো দেখো সিমিলার টাইপ কোশ্চেন এটার, এটার সিমিলার টাইপ কোশ্চেন আছে হচ্ছে, দেখো, ভ্যারিয়েন্ট 6.5-এ আমরা আসি। যদি আমি তারা ভ্যারিয়েন্ট 6.5 ওপেন করি, তারপর দেখাচ্ছি। ভ্যারিয়েন্ট 6.5। সিমিলার কোশ্চেন আমার মনে হয় পরে আসবো, এটা একটু ঝামেলা আছে। আচ্ছা, আচ্ছা, তো এখন দেখো বলছে the length of pencils made at a factory are normally distributed. The standard deviation of the length is sigma centimeter, ঠিক আছে, mean এত inspector thinks that, okay, the mean is actually greater than 10 সেন্টিমিটার, এটা হচ্ছে সে ক্লেম করছে। তাহলে ওই যে মিন হচ্ছে গ্রেটার দ্যান 10, এটা হচ্ছে তাহলে ইয়ে, ওই অল্টারনেট হাইপোথেসিস। নাল হচ্ছে যে মিন ইকুয়াল টু 10,
র্যান্ডম স্যাম্পল অফ 50 পেন্সিলস নিচ্ছে। আচ্ছা, মিন হচ্ছে 50 স্যাম্পলস নিচ্ছে, 50টার লেন্থ হচ্ছে 10.03 সেন্টিমিটার। আচ্ছা, এটা আবার বলছে নর্মালি ডিস্ট্রিবিউটেড। তার মানে তাহলে এখানে আর ওই যে স্যাম্পলিং করলেও তাহলে আর ইয়ে করা লাগতেছে না, ওই যে সেন্ট্রাল লিমিট থিওরেম, ওই যে ভ্যারিয়েন্সটা আর মডিফাই করা লাগতেছে না। আচ্ছা, তো মিন হচ্ছে আহ, ঠিক আছে, লেন্থ পাওয়া গেছে 10.03 সেন্টিমিটার। টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালু হচ্ছে 1.995, মানে এখান থেকে আমাদেরকে মাইনর জোন অফ, মাইনর এরিয়াটা বের করে নিতে হবে ফর দ্য লেভেল অফ সিগনিফিকেন্স। ভালো কথা। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম, জেড ভ্যালু হচ্ছে 1.995। তো এই জেড ভ্যালু ধরে আমরা যদি প্রবাবিলিটি বের করতে চাই, তাহলে এই যে 1.995, ঠিক আছে, তাহলে এইটার জন্য কিন্তু প্রবাবিলিটি ভ্যালু, আমরা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলে আসি, তার নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলে এটা আসে হচ্ছে 0.977। এটা এখন লাগতেছে না, পরে লাগবে। আমরা জেড ভ্যালুটা বসাই। আমরা জানি যে জেড ইকুয়ালস টু হচ্ছে এক্স, মানে এখানে 10.3 যেটা আমরা টেস্ট করতেছি, মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিসের? এটা, তো এটা হচ্ছে টোটাল পপুলেশনের। তাহলে স্যাম্পলেরটা হবে হচ্ছে গিয়ে, ধরো রুট ওভার এটা বাই 50, তাই না? আমরা জানি স্যাম্পলের ভ্যারিয়েন্স হবে পপুলেশন ভ্যারিয়েন্স বাই এন। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে হচ্ছে তার রুট ওভার। হ্যাঁ, এবার তুমি এখান থেকে সিগমাটা বের করে ফেলো, তাই না? আচ্ছা, ওকে, এটা গেল। আর পরের হচ্ছে যে হাইপোথেসিস টেস্ট 2.5%, 2.5 মানে মাইনর এরিয়া 0.025, কিন্তু ওই যে জেড ধরা 1.9999 কত জানি, 1.99, 1.995, ওই যে 1.995 এর প্রবাবিলিটি, প্রবাবিলিটি আছে 0.977। তার মাইনরটা কত হবে? 1 - 0.977, 0.9, 0.023। তার এই যে মাইনর এরিয়াটা যেটা আমরা বের করলাম, সেটা কিন্তু লেভেল অফ সিগনিফিকেন্স থেকে ছোট। তার মানে এখানে নাল হাইপোথেসিস ইজ রিজেক্টেড এন্ড অল্টারনেটটা অ্যাকসেপ্টেড। অল্টারনেট কোনটা ছিল? ওই যে যে মিন লেন্থ হচ্ছে কি, মিন লেন্থ হচ্ছে গ্রেটার দেন 10, ওটা ছিল অল্টারনেট। তাহলে ওইটা অ্যাকসেপ্টেবল হবে। এবার তুমি কোশ্চেন নাম্বার 3-তে আসো। আনবায়াসড এস্টিমেট, এটা তো আমরা আগের পেপারগুলোতে করছি। ক্যালকুলেট ফর দ্য 95% লেভেল কনফিডেন্স ইন্টারভ্যাল অফ মিউ। এটা তো হচ্ছে গিয়ে A1, যেটা ওটা তো জাস্ট মিন আর ভ্যারিয়েন্স এর ফর্মুলা যেটা আছে ওটা আমরা অ্যাপ্লাই করে ফেলবো। 95% কনফিডেন্স ইন্টারভ্যাল অফ মিউ, তাই না? 95% কনফিডেন্স ইন্টারভ্যাল যেহেতু বলছে, তো তার মানে
তাহলে ওই যে আমরা ওই কনফিডেন্স ইন্টারভ্যালের যে ব্যাপারটা ছিল সেটা আমরা এখানে অ্যাপ্লাই করি। 95% কনফিডেন্স ইন্টারভ্যালের জন্য আগে জেড ভ্যালু আমরা বের করি, মানে প্রতিটা ঘর মানে কতগুলো ঘর আমাদেরকে মুভ করতে হচ্ছে, মানে বিষয়টা এরকম, এই তো। ধরো এই পর্যন্ত 95%, ঠিক আছে? তাহলে এখান থেকে ঘর আমাদের টোটাল মুভ করতে হচ্ছে, সেই জেড ভ্যালু আমরা আগে এখান থেকে বের করে নিই, ঠিক আছে? তো 95% কনফিডেন্স ইন্টারভ্যাল, তার মানে এখানে ব্যাপারটা এরকম যে 95% ফোর সাইড, তাহলে এক সাইড থেকে ধরলে তাহলে 95%, তো তাহলে 5%, তো দুই সাইড মিলে 5%, মানে এদিকেও 2.5%, এদিকেও 2.5%, ঠিক আছে না? আচ্ছা, তো তাহলে আমরা যদি এখন একটা সাইড থেকে ধরি, ধরলে এটা হচ্ছে মেজারটা আসছে, তাহলে 100 - 2.5, তার মানে 97%, 97.5% আমাদের ধরতে হবে। ওরা ওরা তো বলছে 95, কিন্তু আমাদের ধরতে হবে কত? 97.5। তো 97.5% যদি আমরা ধরি, তাহলে মানে 0.975, তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে জেড ভ্যালু আসতেছে হচ্ছে 1.96, মানে 1.96 বক্স আমাদেরকে তার মানে মুভ করতে হচ্ছে, 1.96 বক্সেস। তাহলে কনফিডেন্স ইন্টারভাল মিউ, মিউ তো মিনটা তো আগে কোশ্চেন নেই বের করবা, মিন প্লাস মাইনাস জেড সিগমা, তাই না? আর এটা তো স্যাম্পল, তো তাহলে এটা হবে ওভার, ধরো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আগেরটাতে, আর তাহলে এটা হ্যাঁ, আর এই S² বাই N এটাই কিন্তু হচ্ছে ইয়ে ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে একটা বক্স কতটুকু। ব্যাস, এবার তুমি এখানে অ্যাপ্লাই করে দাও, হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেনে বলছে যে এই যে এটা এখানে বলছে স্যাম্পল সাইজ হচ্ছে 100 থেকে 120-এর মধ্যে, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। তো এটা কি আরো ওয়াইডার হবে নাকি আরো ন্যারোয়ার হবে? তো বাট একটু আগের যে স্যাম্পল সাইজ ছিল এটা কিন্তু ছিল হচ্ছে গিয়ে 150, বাট এখন স্যাম্পল সাইজ হলো ছোট। শোনো, স্যাম্পল সাইজ যত ছোট হবে, কনফিডেন্স ইন্টারভ্যাল মানে কনফিডেন্স ইন্টারভ্যালের লেন্থ তত বড় হবে। কারণটা হচ্ছে দেখো, আমরা মিউ মানে কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে মিউ প্লাস মাইনাস জেড ইন্টু সিগমা। তো এই সিগমাটা আমরা আবার কি করে বের করি? √S² বাই N, তাই না? এখন এন যদি ছোট হয় তাহলে সিগমা বড় হবে, ওভারঅল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বড় হয়ে যাবে। আর এটা যদি বড় হয়ে যায় তার মানে ওভারঅল পুরো ইন্টারভ্যালটাই বড় হয়ে যাবে, তাই না? এটাই। এবার আসো, আমরা আসি নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটাতে আসো, নাম্বার 4টা হচ্ছে একেবারেই সহজ। তো এখানে ইয়ে করো, যেহেতু fair dice বলছে আর দুইটা dice, না ফেয়ার কয়েন, আচ্ছা। তো নাম্বার অফ হেড 0,
নাম্বার অফ হেড জিরো মানে কি বোথ কয়েন থেকে টেইল পড়বে না, তাহলে 1/2 এই কয়েনের টেইল ওই কয়েনের। এখন যদি বলে যে একটা হেড পড়বে, তার মানে কি একটা কয়েনে হেড আর একটা কয়েনে টেইল, অর আর একটা কয়েনে হেড অন্যটা কয়েনে টেইল, এটা 1/2 আসে। তো দেখো তাহলে সবগুলো প্রবাবিলিটি কি সেম হচ্ছে? হচ্ছে না। তাহলে নাম্বার অফ হেড জিরো পড়লে পি কে চুজ করবে, ওয়ান পড়লে কিউ কে চুজ করবে, দুই পড়লে আর কে চুজ করবে। এটা কিন্তু তাহলে ফেয়ার হচ্ছে না, ফেয়ার হচ্ছে না কিন্তু তাহলে জিনিসটা, কারণ সবার প্রবাবিলিটি কিন্তু ইকুয়াল হচ্ছে না, তাই না বলো? আচ্ছা, তো এখন বলছে যে এমা কিভাবে ওই তিনজন থেকে দুজনকে চুজ করতে পারে ইউজিং আ সিক্স সাইডেড ফেয়ার ডাইস। তাহলে এক কাজ করো, আমরা তিন আমরা তিনজনের জন্য দুইটা করে নাম্বার অ্যালোকেট করে দিই। ধরো পি এর জন্য হচ্ছে 1 and 2, পি কিউ এর জন্য হচ্ছে 3 and 4, অ্যান্ড আর এর জন্য হচ্ছে 5 and 6। মানে যদি 1 and 2 পড়ে, তাহলে আমরা ধরো পি কে বাদ দিয়ে দেবো, কিউ অ্যান্ড আর থাকবে। যদি 2 and 4 পড়ে, তাহলে কিউ কে বাদ দেবো, বাকি দুজন থাকবে, এরকম ভাবে আর কি। আমরা এবারে পরের কোশ্চেনে আসি। আচ্ছা, ইন উরবেরিয়া the masses in kilograms of men having the distribution n এত এত, আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম সেফ লোড নিতে পারবে হচ্ছে 1500 kg। when n men stand on the bridge, the probability that bridge is unsafe is less than 0.01। তো এখানে বলছে যে আনসেফ ইজ লেস দেন 0.01 প্রবাবিলিটি। 0.01 তাহলে মাইনর এরিয়া, এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন বলছে এন, ওই যে উপরে দেখো এন বলছে না, এন 70.3, এর মানে নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে মেজর এরিয়া হবে কত? 0.99। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি দ্যাট এক্স মাইনাস মিন, এক্স মাইনাস মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার বাই এন। তো এখানে বাই এন করলাম কেন? কারণ আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে এটা হচ্ছে র্যান্ডম স্যাম্পল। ঠিক আছে, মানে র্যান্ডম স্যাম্পলের জন্য আর কি। তো ওই 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 জন্যই। আচ্ছা, এখানে দাঁড়াও একটু, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে ওই যে ওইটা ইজ ইকুয়াল টু তাহলে কত? 0.99। এবার তুমি ইয়ে করো, ওই যে 0.99 এর জন্য জেড ভ্যালু বের করো, তারপর সেই জেড ভ্যালু ইকুয়াল টু এই ভিতরে ভ্যালুটা দিয়ে সলভ করে, এবার তুমি এন এর ভ্যালুটাকে বের করে ফেলো। এটা সহজ একদম। আচ্ছা, এটা তো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের কোশ্চেন। তো এটা হয়তো ওই যে, তাহলে ইন্টিগ্রেশন এ থেকে বি এ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইয়ে এ থেকে বি না, সরি, জিরো থেকে বি, জিরো থেকে বি ইকুয়াল টু 1, কারণ এর পরে তো আর কিছু নাই, ওকে জিরো। আচ্ছা, আর এক্সপেকটেশন, এক্সপেকটেশনের ফর্মুলা কি? ইন হবে ইন্টিগ্রেশন জিরো থেকে বি এক্স এফ এক্স, এফ এক্স মানে এ এক্স। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এক্সপেকটেশন। এবার তুমি, ঠিক আছে, লেস দেন ই এক্স, তো লেস দেন ই এক্স এক্সপেকটেশন অফ এক্স, তাহলে কত আসতেছে এটা? এভাবে করে ও এটা সলভ করলে এখানে আসবে
এ ইকুয়ালস টু 2/b²। এবার তুমি এখানে ফর্মুলাতে বসো, ফর্মুলাতে বসো, তুমি এক্সপেকটেশনটা বের করো। আমি যদি এখানে যদি 2/b² বসাই, তাহলে এক্সপেকটেশন আসে আসে হচ্ছে 2/3b। 2/3b, ঠিক আছে। তার মানে এখন এবার প্রবাবিলিটি বের করতে হবে, তাহলে 0 থেকে 2/3b, তারপরে ax dx। তাহলে ফার্স্টে এইটা করে এক্সপেকটেশনটা বের করতে হবে, তারপর সেটা আবার প্রবাবিলিটির মধ্যে বসায়। equal to কত? 4/5 না? কি হলো, ব্লার হয়ে গেল কেন হঠাৎ করে? 4/9, সরি, 4/9, 4/9 দিয়ে সলভ করে বের করে চলো, এটা গেল 6। এবার তুমি এই কোশ্চেনে আসো। আচ্ছা, তো তার মানে এখানে যেটা প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে 1/4। ওই যে বলছে 1/4 দ্য স্টুডেন্ট আর্ন ডি, আর এটা হবে তাহলে 3/4, ঠিক আছে। আর বলছে 4% সিগনিফিকেন্স লেভেল, তার মানে কি 0.04 হচ্ছে দ্য লেভেল অফ প্রবাবিলিটি। তাহলে আমরা কাজ করি, আমরা এবার 0 বের করি, প্রবাবিলিটি অফ 1 বের করি, বাইনোমিয়াল ফর্মুলা দিই, 2 বের করি, ঠিক আছে, তারপর 3 বের করি, এইভাবে করে আমরা বের করতে থাকি। তা আমি যদি এখান থেকে এটা বের করে আমি যদি 0, 1, 2 আর 3 এই সবগুলোর ভ্যালু আমি যদি অ্যাড করি, তাহলে এই সবগুলোর ভ্যালু অ্যাড করলে এটা আসে হচ্ছে 0.0316, ঠিক আছে। আর যদি আমি এর সাথে আবার 4ও অ্যাড করি, প্রবাবিলিটি অফ 4, তাহলে আসে 0.041। তাহলে 4 অ্যাড করলে একটু বেশি আসতেছে, বাট 3 পর্যন্ত নিলে 0.04 এর কম আসতেছে। তো ওই যে